আমি অ্যাস্ট্রোলজার ও কলমিস্ট শাকিল আহমদ সিদ্দিকী। আজকে আমার স্টুডেন্টদের জন্য কিংবা যারা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন তাদের জন্য, কিংবা যারা একটু এই লাইনে আছেন, যুক্ত আছেন, বা যাদের অভিজ্ঞতা রয়েছে বা যারা শিখতে চাইছেন তাদের জন্য একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আমরা দশা বলে একটা শব্দ শুনে থাকি, দশা বলে একটা টপিক পেয়ে থাকি। ওটা কি, দশাটা অ্যাকচুয়ালি কি, এবং দশা বিচারের পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। দশা মূলত হচ্ছে, বিচার কেন করা হয়? দশা বিচারের প্রধান কারণই হচ্ছে যে আমাদের জীবনে কোনো ঘটনা কখন ঘটবে কোনো ঘটনা, এটা জানার জন্য আমরা কিন্তু দশা বিচার করে থাকি। প্রধান কারণ হচ্ছে যে এই কোনো ঘটনা কখন ঘটবে। দশা বিচারের প্রধান কারণই হচ্ছে যে কোনো ঘটনা কখন ঘটবে। কোনো ঘটনা ঘটবে তার সময় এই দশার মধ্যে নিহিত থাকে। ওই দশা বা ওই সময়টা কেমন যাবে, কেমন যাচ্ছে বা কেমন গিয়েছে, এটা দশার দ্বারাই বোঝা যায়। যে সময়টা আসছে সেই সময়টা কেমন যাবে সেটা দশার দ্বারাই বিচার হয়। আমাদের 15 বছর, 10 বছর, 12 বছর বা 20 বছরের ঘটনা, 20 বছরের জীবন সামনের কেমন যাবে, বা যে সময়টা চলছে সেটা কেমন চলছে, আগামীতে যে সময় আসবে 2-4-5 বছর বা 2-4 মাস বা 2-4-10 দিন, সেটা কেমন যাবে, এটা দশা দিয়েই বিচার করা হয়। এটা বিচারের মেইন কারণ হচ্ছে, মেন জায়গা হচ্ছে দশা। এবার দশা বিচারের আরও কিছু রিজন আছে, যেমন উন্নতি কবে হবে, জীবনে প্রোগ্রেস কবে ঘটবে, বিয়ে শাদী কবে হবে, জমি জায়গা বাড়ি কবে হবে, এই সমস্ত কিছু উত্তর কিন্তু দশার মধ্যে দিয়ে দেওয়া যায়। দশা বলতে মেনলি যেটা বোঝায় টাইমিং বা পিরিয়ড, বা মানে যে কোন সময়ের মধ্যে আমরা সেই শুভ কাজ পাবো বা শুভ জিনিস ঘটবে বা শুভ সময় আসতে চলছে, এই সমস্ত কিছু। এবার দশা বা এই টাইমিং নির্ভর করেই আমাদের গ্রহ কুষ্ঠি, আমাদের গ্রহের কারকতা, আমাদের গ্রহের শুভাশুভত্বের উপরে। যখনই কোনো গ্রহ শুভ অবস্থায় অবস্থান করবে তার ফল ভালো হবে, এবং কোনো গ্রহ যদি খারাপভাবে চলে তার ফল খারাপ হবে। এটাই দশার মধ্যে দিয়ে বোঝানো হয়। দশা বিচারের জন্য আমাদের প্রথমত জানতে হবে যে রাশি মূলত কয়টি। মানে বেসিক থেকে যদি শিখতে চাই তাহলে আমাদের শিখতে হবে রাশি মূলত কয়টি। আমরা জানি রাশি মূলত 12টি: 1 মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই 12টি রাশি। এবার গ্রহ কয়টি? গ্রহ জানতে হবে। গ্রহ আমাদের মোট হচ্ছে 9টি, যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু ও কেতু, এই 9টি গ্রহ আছে। এবার জানতে হবে যে নক্ষত্র কয়টি আছে। নক্ষত্র আছে মোট 27টি, যেমন অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, এই সমস্ত কিছু নক্ষত্র আছে। এবার নক্ষত্রের দুটো জিনিস জানতে হবে: এক, নক্ষত্রের নাম জানতে হবে, এবং জানতে হবে তাদের অধিপতিকে। যেমন অশ্বিনীর অধিপতি হচ্ছে কেতু, ভরণীর হচ্ছে শুক্র, কৃতিকার হচ্ছে রবি, রোহিণীর হচ্ছে চন্দ্র। এমন করে প্রতিটি গ্রহের অধিপতি আছে, যেটা আমি এখানে তুলে দেবো, অবশ্যই আপনাদের দেখাবো এবং আপনারা দেখতেও পারবেন। তো এই প্রথমে জানতে হবে যে মোট আমাদের রাশি কয়টি। রাশি হচ্ছে মোট 12টি, গ্রহ হচ্ছে মোট 9টি, নক্ষত্র হচ্ছে 27টি। এই তিনটে জিনিসের মূল খেলাটাই হচ্ছে দশা বিচারের কাজে লাগবে। দ্বিতীয় যেটা আরও কাজে লাগবে, আমাদের কুষ্টিতে চন্দ্রের অবস্থানটা, মানে আমাদের রাশি, যে রাশি হবে সেই রাশিতে চন্দ্র আছে এবং চন্দ্র কত ডিগ্রিতে আছে, এই জায়গাটা আমাদের দরকার। এবং কত ডিগ্রিতে আছে সেই ডিগ্রি অনুযায়ী তাদের নক্ষত্র ফিক্সড হয়, সেই নক্ষত্রেও থাকবে। এবার চলুন একটু কুষ্টি দ্বারা আমরা বিচার করি কেমন করে আমরা দশা নির্ণয় করি। অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে, দশা বিচারের জন্য যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে চন্দ্র আমাদের কুষ্টিতে অ্যাকচুয়ালি আসে কোথায়। চন্দ্র এই 12টি রাশির মধ্যে যে কোনো রাশিতে থাকতে পারে, এবং যে কোনো রাশিতে থাকা মানেই হচ্ছে চন্দ্র নির্দিষ্ট কোনো নক্ষত্র পেয়েছে। যেমন 27টি টোটাল আমরা জানি নক্ষত্র আছে, এই 12টি রাশিতে ভাগ করে নিয়েছে তারা। কেমন? 1, 2, 3, 3, 4, 5, 5, 6, 7, 7, 8, 9, 10, 11, 12, 12, 13, 14, 14, 15, 16, 16, 17, 18, 19, 20, 21, 21, 22, 23, 24, 25, 26 এবং 27।
এই হচ্ছে 27টি নক্ষত্র। এবার এই নক্ষত্র মণ্ডলীর মধ্যে চন্দ্র কোনো না কোনো নক্ষত্রে নিশ্চয়ই অবস্থান করবে। চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের একটা অধিপতি হবে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, মনে করুন চন্দ্র আমার এই রাশিতে আছে, তো এই রাশি 3টি নক্ষত্র পেয়েছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, 1, 2, 3। এবার প্রথম 13°20 মধ্যে হচ্ছে অশ্বিনী, পরের 13°20 মধ্যে হচ্ছে রোহিণী, অশ্বিনী, ভরণী এবং লাস্টের যে অংশটা রয়েছে তার মধ্যে রয়েছে কৃত্তিকা। এবার দেখতে হবে আপনার এখানেই কাজে লাগবে চন্দ্রের ডিগ্রি। চন্দ্রের ডিগ্রিটা কত? যদি 13°20 মধ্যে থাকে তবে হচ্ছে অশ্বিনী, নেক্সট 26-40 মধ্যে থাকে তাহলে পরে হচ্ছে ভরণী, এবং 30° এবং 26°40 মাঝখানে যদি থাকে তাহলে কৃত্তিকা পাবে। এবার ডিগ্রির গল্প তো এখানে আসছে না। আমাকে যদি দশা বের করতে হয় তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে যে চন্দ্র কার নক্ষত্রে রয়েছে। আমরা দেখব এখানে চন্দ্র কার নক্ষত্রে আছে। মনে করি চন্দ্র অশ্বিনী নক্ষত্রে আছে। এবার অশ্বিনী নক্ষত্রের অধিপতিকে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। তাহলে এখান থেকে আমরা অনায়াসে দেখতে পারি যে ওই ব্যক্তির বা ওই জাতক জাতিকার জন্ম নক্ষত্র হচ্ছে কিন্তু কেতু। এবার এই কেতুর দশা দিয়ে, মানে জন্ম নক্ষত্রের অধিপতির দশা দিয়ে কিন্তু আমাদের দশার যে পিরিয়ডটা, যেটাকে মহাদশা বলি আমরা, সেটা শুরু হয়। মনে করি কারো চন্দ্র ভরণী নক্ষত্রে রয়েছে, মনে করি কারো চন্দ্র এখানে ভরণী নক্ষত্রে রয়েছে, তাহলে ভরণীর অধিপতি হচ্ছে শুক্র। এবার শুক্রের দশা দিয়ে কিন্তু সেই জাতক বা জাতিকার জীবন শুরু হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কতদিন চলবে। যদি কেতুর দশা হয় তাহলে কতদিন চলবে, শুক্রের দশা যদি হয় তাহলে কতদিন চলবে। তো এর একটা নিয়ম আছে বা এর একটা পরিধি আছে প্রতিটি গ্রহের, এই মহাদশার পিরিয়ডের বা টাইমের। কীরকম আছে আমরা একটু দেখি। প্রথমত কেতুর দশা চলে জন্ম থেকে, বা যেখান থেকে কেতুর দশা মোট চলবে 7 বছর। মঙ্গলের দশাও ঠিক সেম 7 বছর। রবির দশা 6 বছরের, চন্দ্রের দশা 10 বছরের, বুধের দশা 17 বছরের, শনির দশা 19 বছরের, বৃহস্পতির দশা 16 বছরের, রাহুর দশা 18 বছরের এবং কেতুর দশা আমরা দেখলাম এখানে 7 বছরের। এবং শুক্রের দশার কথা বলছি, সেই শুক্রের দশা চলে আমাদের এখানে হচ্ছে 20 বছরের। তাহলে আমরা দেখলাম প্রতিটি গ্রহের দশা কতদিন থাকে। যদি এরকম হয় যে কারো জন্ম 2000-এ হয়েছে এবং তার ভরণী নক্ষত্রে জন্ম, ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র, তাহলে তার জীবন শুরু হবে শুক্রের দশার মধ্য দিয়ে এবং 2000 থেকে 2020 পর্যন্ত তার শুক্রের দশা চলবে। এবার শুক্রের দশার পর আসবে কি, কোন দশা আসবে, মানে কি করে বুঝবো যে সিকোয়েন্সটা কি, কোন দশা আসবে। তো এখানেও একটা ফর্মুলা রয়েছে। কিরকম ফর্মুলা? শাস্ত্রে এরকম একটা সূত্র দেওয়া হয়েছে, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি এবং বুধ। এই হচ্ছে তার সিকোয়েন্সটা। কেশুর রচমা রা বৃষভু। এই ফর্মুলা অনুসারে কোনো ব্যক্তির জীবন কেতুর দশায় শুরু হলে কেতু 7 বছর চলবে, তারপরে শুক্রের 20 বছর চলবে, তারপরে রবির 6 বছর চলবে, তারপরে চন্দ্রের 10 বছর চলবে, তারপরে মঙ্গলের আবার 7 বছর চলবে। ঠিক মঙ্গলের পর চলে আসবে রাহুর কতদিন চলবে? রাহুর 18 বছর চলবে। তারপরে চলে আসবে বৃহস্পতির 16 বছর চলবে। তারপরে চলে আসবে শনি, যারা 19 বছর চলবে। তারপরে চলে আসবে বুধ, যার 16 বছর চলবে। এই টোটাল সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে 120 বছর পেয়ে যাব। এই 120 বছর যে পাবো, এই 120 বছরের টার্মটিকে শাস্ত্রে বিংশোত্তরীয় দশা বিচার বলা হয়। বিংশোত্তরীয় দশা বিচার বলা হয়। বিংশোত্তরীয় মানে 120 বছরের। 120 বছরের কেন? কারণ আগের মানুষের আয়ু অনেকটা বেশি হতো, অনেক লং টার্মের 150 বছর 200 বছর বাঁচত এবং সেটা কমতে 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 এখন 70-80-তে এসছে। তাই জন্য সেই কারণেই সেই জিনিসটিকে মাথায় রেখে এখন অষ্টোত্তরীয় বা ষষ্ঠোত্তরীয় দশা বিচার হয়। 80 বছরে কিংবা 60 বছরে দশা বিচারও হয়ে থাকে। যাই হোক, তো আমরা সিকোয়েন্সটা দেখলাম কীরকম সিকোয়েন্সে থাকে। দ্বিতীয়ত কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, এটা দেখলাম। কার দশা কতদিন চলে সেটাও জানলাম। এবার এই দশার পরে দশা কুষ্টিতে কি করে বিচার করা হয় সেটা একটু আমরা দেখি। এই দশা বিচারের জন্য আমাদের প্রথমত দেখতে হয় কুষ্টিকে। কীরকম করে দেখতে হয়? আমরা প্রথমত খুঁজবো যে চন্দ্র কোথায় বসে আছে আমাদের। দেখলাম আমাদের চন্দ্র এখানে বসে আছে কুম্ভ রাশিতে।
তো কুম্ভ আমার রাশির ব্যাপার নেই, আমার কুম্ভ রাশি লাগবে না, আমাকে লাগবে চন্দ্র কোন ভাবে বসে আছে। দেখলাম কোন ভাবে বসে আছে। এবার দ্বিতীয়ত দেখতে হবে আমার চন্দ্রের নক্ষত্রটা কি, নক্ষত্রটা আমার লাগবে। নক্ষত্র দেখলাম চন্দ্র শতভিষা নক্ষত্রে বসে আছে। তাহলে ব্যক্তির যদি জন্ম, এখানে দেখেছিলাম আমরা ব্যক্তির জন্ম যখনই হোক, মানে এই চন্দ্রের নক্ষত্র তো আর চেঞ্জ হবে না, চন্দ্রের নক্ষত্রই থাকবে। তো ব্যক্তির জন্ম যখনই হয়েছে, যে সালে হয়েছে, ঠিক সেই সালে সেই সময় জন্মের পর থেকে কিন্তু শতভিষা শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র। নক্ষত্রের অধিপতি আমাদের জানতে হবে। তো এই নক্ষত্রের অধিপতিগুলি আমাদের মাথায় রাখতে হবে, দশা কতটা সময় চলে সেটা মাথায় রাখতে হবে, এবং ওই কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ সেই সিকোয়েন্সটা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখলাম এখানে জাতকের জন্ম হয়েছে শতভিষা নক্ষত্রে। এবার যখন আমরা একটু চলে যাই চার দশা পিরিয়ডে চেক করার জন্য। এই হচ্ছে জাতকের মহাদশা, এটাকে আমরা বলবো মহাদশা। ঠিক আছে, এই মহাদশা দেখুন এখানে রাহুর দশাতে আমি যেটা বলেছিলাম, তো রাহুর দশাতে তার দশার পিরিয়ড শুরু হয়েছে। ঠিক আছে, ওর 2026 যদি জন্ম হয়ে থাকে, তবে এখানে 2042 পর্যন্ত তার মহাদশা চলবে। এবার রাহুর দশা আমরা বলেছিলাম কতদিনের, রাহুর দশা হচ্ছে 18 বছরের দশা। ঠিক আছে, এখানে 2 বছর কম আছে, কারণ 2 বছর ভোগ্য দশায় বেরিয়েছে। ভোগ্য দশা নিয়ে একদিন আলোচনা করবো। মনে করুন এটা 44 পর্যন্ত আছে, বা যাই হোক এখানে যেটাই আছে, মনে করুন এটা 24-এ জন্ম হয়েছে তার। তো 24 এবং 18 এই হচ্ছে 42। তো এই 18 বছর চলবে রাহুর মহাদশা। ঠিক তারপরে কার আসবে, আমি বলেছিলাম কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু, তারপরে বৃহস্পতি আসবে। দেখুন বৃহস্পতি চলে এসছে, এবং বৃহস্পতি কত বছরের দশা হয়, বৃহস্পতির দশা হয় টোটালে 16 বছর। দেখুন 42 থেকে 58, 16 বছরের দশা। তারপরে হচ্ছে গিয়ে বৃহস্পতির পরে শনি আসবে, শনির দশা কত বছরের, শনির দশা 19 বছরের। দেখুন 58 পরে 77। ঠিক আছে, তারপরে হচ্ছে বুধের দশা, বুধের দশা কত বছরের, বুধের দশা হচ্ছে 17 বছরের। দেখুন 77-এর পরে 94। এমন করে 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 পুরো সার্কেলটা ঘুরবে। তারপরে বুধ, তারপরে কেতু আসবে। বুধ হচ্ছে সবার লাস্ট, তারপরে আবার কেতু প্রথম চান্স থেকে আবার রিপিট হবে। কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ, এমন করে এটা রিপিট হবে। এই যে সিকোয়েন্সটা আমরা দেখলাম, এটা টোটালি হচ্ছে মহাদশার টাইমের স্টেনটা হচ্ছে সব থেকে বড়। এরপরে এই মহাদশাগুলি আবার 5টি ভাগে ভাগ হয়েছে। মহাদশা যে টাইম পিরিয়ডটা আছে না, এই মহাদশার টাইম পিরিয়ডটাকে ওই কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি এবং বুধ, এই 9টি প্ল্যানেট এই টোটাল দশার টাইমটিকে না ভাগ করে নিয়েছে। এই ভাগ করার ফলে যে টাইম পিরিয়ডটা প্রতিটি গ্রহ পেয়েছে, সেই টাইম পিরিয়ডের গ্যাপটাকে আমরা বলবো অন্তর্দশা। কিরকম, আসুন একটু দেখি। এই হচ্ছে রাহুর আন্ডারে রাহুর অন্তর্দশা। এখানে একটি কথা বলতে হবে, যার মহাদশা যে গ্রহ দিয়ে শুরু হয়েছে, এখানে রাহুর মহাদশা শুরু হয়েছে, তাহলে অন্তর্দশাতেও প্রথমে কিন্তু রাহুই আসবে, ওখানে অন্য কোনো গ্রহ আসবে না। তো দেখুন ওটা ছিল 18 বছর, এটা 26-27 হয়ে গেছে, কমে গেছে এটা অনেক। তার মানে মহাদশা বড়, অন্তর্দশা ছোট। দেখুন ওটা অনেক বড় টাইমের ছিল, এটা 27 থেকে 30 দেখাচ্ছে। সবগুলো কিন্তু দেখুন ডিউরেশন কিন্তু কমে গেছে সব। এটা ওই 20 বছরকে, ওই 18 বছরকে, রাহুর কত বছরের, রাহুর হয় এখানে 18 বছর, ওই 18 বছরকে 9টি গ্রহ দেখুন ভাগ করে নিয়েছে 42 পর্যন্ত। ঠিক আছে, আমরা আগে দেখেছিলাম 18 বছর পর্যন্ত ছিল, তো 18 বছর 44-42 পর্যন্ত ছিল। দেখুন এখানে 26-এর শুরু এবং এখানে 42-এর শেষ, এই 42-এর 9টি গ্রহ কিন্তু ভাগ করে নিয়েছে এরা। যার টাইম যত বেশি দশা ভোগ করে, সে বেশি দশা অন্তর্দশা পায়। এবার এই অন্তর্দশার টাইমটিকে, এবার এই যে অন্তর্দশার টাইমটি রয়েছে, এই অন্তর্দশার টাইমটিকে আবার 5টি, এই 9টি যে গ্রহ ছিল কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল, এরা ভাগ করে নেয়। যে পিরিয়ডটা পায়, ওই পিরিয়ডটা নিয়ে যে ডিস্টেন্সটা পায়, ওই ডিস্টেন্স নিয়ে এরা তৈরি করে প্রত্যন্তর দশা। এই হচ্ছে প্রত্যন্তর দশা। এই প্রত্যন্তর দশা দেখুন আরো ছোট হয়ে গেল। এই প্রত্যন্ত দশা দেখুন এখানে আরো ছোট হয়ে গেছে, কিন্তু কয়েক মাসের হয়ে যায়। 26-এর 7 নম্বর মাস, 9 নম্বর মাস, 2 মাসের। 26-এর এই 9 নম্বর মাস, 27-এর 2 নম্বর মাস, তার মানে 2-3 মাসের গ্যাপে প্রত্যন্ত দশা হয়। তার মানে মহাদশা সব থেকে বড়, তার ছোট হয় অন্তর্দশা, তার ছোট হয় প্রত্যন্তর দশা। এই 9টি গ্রহই কিন্তু ভাগ করে নেয়, যেখানে কম দেখানো আছে, যাই হোক 9টি গ্রহ কিন্তু ভাগ করে নেয়। এবার তারপরে চলে আসবো আমরা কিসে, এই টাইম পিরিয়ডটাকে নিয়ে। এই যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডটাকে এই 9টি গ্রহ আবার ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার পর যে টাইমের ডিস্টেন্সটা আসবে, সেই ডিস্টেন্সটা নিয়ে নেয়
সাপেক্ষে ওটা দিয়ে ওই ডিস্টেন্স দিয়ে গঠিত হয় সূক্ষ্ম দশা। কীরকম? এই হচ্ছে গ্রহের সূক্ষ্ম দশা। দেখুন এটা আরও কমে গেল, 13/4/26 থেকে 24/4/26, 13 থেকে 24, তার মানে 11 দিনের কেস। একই মাসের 11 দিনের দশা, অন্তর্দশা। এর মাঝখানে যদি আমাকে কিছু দেখতে, তার মানে এপ্রিলের 24 তারিখ পর্যন্ত যদি কিছু দেখতে হয় আমাকে 13 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, তাহলে দেখব আমি এখানেই। এবং কে চলবে? শুক্র চলবে। এটা আরেকটু বোঝানোর আছে, এটা পরে বোঝাবো। তাহলে দশাটা দেখতে হবে কোথায়? আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে যে 2026-এর মে মাস কেমন যাবে, তো মে মাস দেখুন এখানে, এই যে মে মাস 5, এই মে মাস, এই মে মাস, তার মানে এই 1, 2, 3 চন্দ্র, মঙ্গল এবং রাহুকে দেখতে হবে যে কোন গ্রহরা রান করছে, সেই গ্রহটা লগ্ন সাপেক্ষে কে। এরা যদি শুভ হয় তবে এই টাইমগুলো শুভ যাবে, যদি এরা অশুভ হয় তবে টাইমগুলো অশুভ যাবে, যদি এরা দুস্থানের মালিক হয় তবে অশুভ যাবে, যদি এরা মারক বাধক হয় তবে শুভ যাবে, কেন্দ্রপতি হয় ভালো যাবে, উচ্চস্থ হয় ভালো যাবে, লগ্নপতির মিত্র হয় ভালো যাবে। আরেকটু কিছু কনসেপ্ট আছে সেটা পরে বোঝাবে, এখন টাইমিংটা বুঝিয়ে নিই। তো এই সূক্ষ্ম দশা দিয়ে সূক্ষ্ম দশা তার মানে সূক্ষ্ম দশা এখানে আছেই মোট কয়দিনের? এখানে 24/4 থেকে 1/5, 24/4 থেকে তার মানে 6 দিন এবং এদিকে 1 দিন, 7 দিনের এখানে গল্পটা এখানে দেখানো হচ্ছে। এই 7 দিনের গল্পকে 7 দিনকে আবার 9টি গ্রহ, এই 7 দিনকে আবার 9টি গ্রহ ভাগ করে নেবে। কীরকম? ওটাকে আমরা বলি 7 দিনকে আবার 9টি গ্রহ যে ভাগ করবে, ওই অংশটাকে নিয়ে এরা তৈরি করবে সূক্ষ্ম দশা। ওটাকে নিয়ে তৈরি করবে এরা প্রাণদশা। দেখি, এই হচ্ছে প্রাণদশা। প্রাণদশাটা আরও ছোট হয়। মহাদশা সব থেকে বড়, তারপরে হচ্ছে অন্তর্দশা, তারপরে হচ্ছে প্রত্যন্তদশা, তারপরে সূক্ষ্ম দশা এবং তারপরে প্রাণদশা। প্রাণদশাটা আরও ছোট হয়। দেখুন 13/4/26 থেকে 16/4/26, 13 থেকে 16, তার মানে 3 দিনের গল্প নির্দেশ করছে। অনেক সময় দেখবেন টিভিতে বা বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে 2-3 দিনের প্রিডিকশন অ্যাস্ট্রোলজাররা করেন, ঠিক এই প্রাণদশা বা সূক্ষ্ম দশা দেখে করেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কুষ্টিতে যে গ্রহই উচ্চস্থ থাকুক, নিচস্থ থাকুক, নাশস্থ থাকুক, আপনার যাই রাশি হোক, লগ্ন হোক, সেটাকে থেকে ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে যে আপনার লগ্ন কতটা স্ট্রং। প্রথমে লগ্ন দেখার জন্য এখানে আমাদের লগ্নের একটা সিম্বল আছে, ওই সিম্বলটাকে আমরা দেখি, লগ্নের সিম্বল। এখানে লগ্নপতি হচ্ছে বুধ এখানে রয়েছে নাশস্থ। ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে চন্দ্র, এটা মনে করুন এটা আপনার লগ্ন, তাহলে দেখতে হবে আপনার চন্দ্রকে। এটা আপনার লগ্ন, দেখতে হবে আপনার মঙ্গলকে। এটা আপনার লগ্ন, দেখতে হবে শনিকে। এটা আপনার লগ্ন, দেখতে হবে বৃহস্পতিকে। এটা আপনার লগ্ন, দেখতে হবে শুক্রকে। এটা আপনার লগ্ন, দেখতে হবে আপনার মঙ্গলকে। এটা আপনার লগ্ন, দেখতে হবে আপনার রবিকে। তো আপনার সর্বপ্রথম দেখতে হবে আপনার রবি কেমন আছে বা আপনার লগ্ন কেমন আছে। দ্বিতীয় যেটা দেখতে হবে, যে গ্রহটা চলছে, মনে করুন ওই জাতকের এখন রাহু চলছে, তো লগ্নপতির সাপেক্ষে সেই রাহুটা শুভ গ্রহ না অশুভ গ্রহ, মানে মিত্র না শত্রু। এখানে গ্রহদের শত্রু মিত্রতা সম্পর্ক, শত্রু এবং মিত্রতা সম্পর্ক একটু জানতে হবে। যদি লগ্নপতির মিত্র গ্রহ চলছে বা ইন ফিউচারে আসবে বা অন্তর্দশা ঢুকবে, তবে খুব ভালো। আর যদি না, শত্রু অন্তর্দশা চলবে, তবে কিন্তু খারাপ। সাবধানে থাকা উচিত ক্ষয়ক্ষতির থেকে, লস থেকে, সম্পর্কে হানি থেকে। দ্বিতীয় কনসেপ্ট সেটা হচ্ছে যে গ্রহটির দশা বা অন্তর্দশা চলবে, সেই গ্রহটি কুষ্টির কোন ভাবের মালিক। মনে করুন রাহু চলবে, বা মনে করুন এরপরে আমাদের কেতু, রাহুর পরে আমাদের চলে আসবে শুক্র চলে আসবে। ঠিক আছে? তো শুক্র কোন ভাবের মালিক? লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে 2য় ভাবের মালিক, এবং লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে 9ম ভাবের মালিক। 9ম ভাবের মালিক। তো 2য় ভাব আমরা জানি মারক, এবং 9ম ভাব হচ্ছে আমাদের ভাগ্যস্থান বা শুভস্থান বা কেন্দ্র। হ্যাঁ, ত্রিকোণ এটা আমাদের। তো ত্রিকোণের ভাব এবং 2য় ভাব দুটোই মোটামুটি ঠিক আছে। অর্থভাব এবং ভাগ্যভাব চলবে, তার মানে অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে শুক্রের মহাদশা বা অন্তর্দশা প্রচণ্ড প্রভাব ফেলবে। আর আমরা সব থেকে বেশি ফল ভোগ করি কিন্তু এই মহাদশা বা অন্তর্দশা, কারণ বেশিরভাগ ঘটনাগুলো এই মহাদশা বা অন্তর্দশার আন্ডারে কিন্তু ঘটে থাকে। যারই দশা চলুক, আপনাকে দেখতে হবে যে সেই গ্রহটি প্রথমত বসে আছে কোথায়, তার অবস্থা কি। মনে করুন এখন রবির দশা চলবে, তো রবি কোথায় বসে আছে? রবি বৃহস্পতির ঘরে বসে আছে, ভালো কথা। রবি দ্বাদশে বসে আছে, কালপুরুষ কুণ্ডলী ভালো। রবি হচ্ছে দ্বাদশপতি, কিন্তু এখানে আমরা জানি 6, 8 এবং 12 হচ্ছে দুস্থান, 3, 6, 10, 11 হচ্ছে
এটা উপচয় স্থান। 1, 5, 9 হচ্ছে কেন্দ্র শুভ স্থান, 1, 4, 7 এবং 10 হচ্ছে এটাও কেন্দ্র শুভ স্থান। এই ভাব ছাড়া বাদ বাকি ভাব 2 এবং 7 হচ্ছে মারক, ঠিক আছে, 6, 8, 12 হচ্ছে দুস্থান। তো এই ভাবগুলো যদি কোনো কারণে কানেক্টেড হয় সেখানে লসের সম্ভাবনা বেশি থাকে, এবং এই ভাবগুলো যদি কানেক্টেড হয় কোনো কারণে তাহলে আপনার উন্নতি চলবে। দ্বিতীয় যেটা দেখতে হবে, প্রথমত ভাব দিয়ে বিচার করলাম কোন কোন ভাবের অধিপতি, দেখতে হবে সে লগ্নপতি শত্রু না মিত্র। এটা বুধের, লগ্ন বুধের এবং রবির অন্তর্দশা চলবে, দুজনে অ্যান্টি। কিন্তু যদি কোনো কারণে শুক্র, শনি বা বুধই আসে কোনো সময়, বুধ আসবেই অবশ্যই, বুধ যদি তলে শুক্র শনি বুধ এরা হচ্ছে পরস্পর মিত্র কিন্তু। তো যখনই এদের দশা অন্তর্দশা চলবে তখন কিন্তু এই জাতক জাতিকার উন্নতি হবে। এই কারণে আমরা বলে দিই যে সামনের সময় ভালো আসছে না খারাপ আছে, বা সামনের সময় কেমন যাবে, বা কি করা উচিত কি করা উচিত না। দ্বিতীয়ত এই সামনের সময় যেটা আসছে সেটা কেমন ফল দেবে ওই গ্রহটা শুভাশুভত্ব দেখে। আমরা দুটো কনসেপ্ট আরও জানি জ্যোতিষশাস্ত্রে, যে শুভ গ্রহ কি, অশুভ গ্রহ কি, এবং রাক্ষস মানে শত্রু গ্রহ কি। চন্দ্র বৃহস্পতি এরা আমরা জানি শুভ গ্রহ, রবি মঙ্গল হচ্ছে ক্রূর গ্রহ, শনি রাহু কেতু হচ্ছে অশুভ গ্রহ। এরা যদি চলে না কোনো কারণে তো এরা আপনাকে ড্যামেজ বা ক্ষতি দেয়। তো আমার মূল বক্তব্য যেটা এখানে বোঝানোর ছিল সেটা হচ্ছে দশার পিরিয়ডটা। দশা আমরা কি করে বিচার করি, চন্দ্রের অবস্থান দেখব, চন্দ্রের নক্ষত্র দেখব, ওই নক্ষত্র দিয়ে শুরু হবে, রাহুর নক্ষত্র দিয়ে শুরু হলো। এবার রাহুর পরে কি আসবে, রাহুর পরে আসবে শুক্র, সরি রাহু, রাহু আসবে, তারপরে আসবে বৃহস্পতি, তারপরে আসবে শনি। এরপরে দেখুন রাহুর পরে যদি বৃহস্পতি আসে তাহলে কি হবে, রাহুর পরে যদি রাহুর দশা চলছে তারপরে ওর বৃহস্পতি দশা ঢুকবে। এবার দেখতে হবে এটা লগ্ন, লগ্ন সাপেক্ষে বৃহস্পতিকে 1, 2, 3, 4 চতুর্থপতি এবং বৃহস্পতিকে সপ্তমপতি। আমরা দেখিয়েছিলাম সপ্তম স্থান হচ্ছে মারক, চতুর্থ স্থান হচ্ছে কিন্তু কেন্দ্র বা শুভ স্থান। এবার দেখতে হবে বৃহস্পতির অবস্থান কি। বৃহস্পতি দেখুন এখানে মিথুন রাশিতে বসছে, মিথুন রাশি মানে নাশস্ত, কিন্তু বৃহস্পতি দেখুন আবার কেন্দ্রে বসে আছে, কেন্দ্রপতি আবার কেন্দ্রেই বসছে, এটা একটা কিন্তু শুভ। তার মানে অল মানে বৃহস্পতির উপরে আবার দিকে রাহুর দৃষ্টি রয়েছে, অল মিলিয়ে বৃহস্পতি কিন্তু নিউট্রাল রয়েছে, না শুভ না অশুভ। তার মানে এখান থেকে যেমন এফোর্ট দেবেন আপনি সেরকম ফল পাবেন। কতদিন পাবেন, যতদিন বৃহস্পতির দশা চলবে, অন্তর্দশা চলবে, প্রত্যন্ত দশা চলবে, সূক্ষ্ম দশা চলবে, প্রাণ দশা চলবে। আরেকটা কথা এখানে বোঝানোর আছে, আমরা একসাথে না 5টা দশা ভোগ করি অ্যাকচুয়ালি। আমাদের কোনো না কোনো গ্রহের মহাদশা চলতে থাকে, তারপরে কোনো না কোনো গ্রহের অন্তর্দশা চলে, প্রত্যন্ত দশা চলে, সূক্ষ্ম দশা চলে এবং প্রাণ দশা চলে। এখানে প্রত্যেকটিতে কোনো না কোনো গ্রহ রান করে, তার মানে 5টা গ্রহের ফল কিন্তু আমরা পাই। তার মানে 5টা গ্রহ আমাদের অ্যাক্টিভ থাকে, আমাদের লগ্ন অ্যাক্টিভ থাকে, ভাগ্যস্থান আমাদের অ্যাক্টিভ থাকে, 3 নম্বর স্থান প্রচেষ্টার স্থান আমাদের অ্যাক্টিভ থাকে। অ্যাকচুয়ালি 8-9টা গ্রহের বা ভাবের বা দশার কিন্তু আমরা ফল ভোগ করি। সুতরাং কখনো কাউকে একটা পার্টিকুলারলি কোনো গ্রহকে আমরা দায়ী করতে পারি না কোনো ঘটনার জন্য। নেক্সট যেটা হচ্ছে এই দশা বিচারের জন্য আমাদেরকে সব থেকে মাথায় রাখতে হবে যে গ্রহটি অ্যাকচুয়ালি বসে আছে কোথায়, গ্রহটির অবস্থান কোথায় এই গ্রহগুলো ভাবগুলোর মধ্যে, সেই ভাবটা কি উপচয়গত, কেন্দ্র, দুস্থান গেল, এগুলো আমাদেরকে দেখতে হয়। দ্বিতীয়ত দেখতে হয় ওর নক্ষত্র দেখতে হয়, নক্ষত্রটা কি। মনে করি বৃহস্পতির দশা ঢুকবে এখন, তো বৃহস্পতির নক্ষত্র দেখতে হবে। পুনর্বসু বৃহস্পতি নিজের নক্ষত্রই আছে, খুব ভালো। বৃহস্পতির ডিগ্রি 22 ডিগ্রি 35 আছে, খুব ভালো। তার মানে যেভাবেই হোক বৃহস্পতির দশা যখন আসবে, ব্যক্তি যদি বৃহস্পতির আমরা একটু সাপোর্ট দিই, প্রতিকার করি, বা সে যদি তার প্রতিকার করে কোনো রকম রিচুয়ালস করে, তো অবশ্যই তার কিন্তু বৃহস্পতির দশা অন্তর্দশা কিন্তু খুব ভালো যাবে। আমি আবার বলি, বৃহস্পতির দশা অন্তর্দশা বলে নয়, যে কোনো গ্রহের দশা অন্তর্দশা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণে ফল ভোগ করি দশা বা অন্তর্দশা, ঠিক আছে। তো আজকে এইটুকুই ছিল। এই দশা বিচারের জন্য মেনলি আমাদের চন্দ্রের অবস্থান দেখতে হয়, চন্দ্রের নক্ষত্র দেখতে, আমাদের কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ সিকোয়েন্স মনে রাখতে হবে, কোন গ্রহের দশা কতদিন চলে সেটা মনে রাখতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে স্থান কাল পাত্র জ্যোতিষে বিশাল বড় ফ্যাক্টর। কার বিচার করছি, সে কোথায় বসবাস করে, তার এনভায়রনমেন্ট কি, তার থিঙ্কিং কি, তার এডুকেশন কি, এগুলো সমস্ত কিছু কিন্তু দায়ী। সুতরাং এগুলো সমস্ত কিছু আমাদের বিচার করতে হবে। তো দশা বিচারের জন্য দশা বিচার যদি না জানি না, তো এটা হচ্ছে গিয়ে সব থেকে মাইনাস পয়েন্ট অ্যাস্ট্রোলজারদের, বা দশা যদি ঠিকমতো শিখতে না পারি আমরা, সব থেকে বেশি মাইনাস পয়েন্ট। দ্বিতীয় যেটা একটু মাথায় রাখতে হবে, ট্রানজিট মানে গোচরটাকে মাথায় রাখতে হবে। কি সেটা হচ্ছে ট্রানজিটটাকে মাথায় রাখতে হবে। মনে করুন এরপরেও জাতকের বৃহস্পতির দশা ঢুকবে, বৃহস্পতি রিসেন্টলি মিথুন রাশিতে বসে আছে, তার মানে বৃহস্পতি খারাপ অবস্থায় আছে। এবার যদি বৃহস্পতির দশা ঢোকে তাহলে কীরকম ফল দেবে, যেহেতু বৃহস্পতির চতুর্থ ভাবের অধিপতি, সপ্তম ভাবের অধিপতি দশমে বসছে। দশম হচ্ছে সাডেন
ইনসিডেন্টগুলো ঘটায়, কিন্তু মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করে। বৃহস্পতির যদি অবস্থান ভালো থাকে তবে এই দুটো জায়গা থেকে তার উন্নতি করবে। আর যদি খারাপ থাকে তাহলে তার বিবাহ স্থান, তার পার্টনারশিপ, তার বিজনেস, তার পরিবার নিয়ে তাকে কিন্তু সমস্যা ভোগ করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কি সেটা হচ্ছে গোচর 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 মাথায় রাখতে হবে। তার মানে যে গোচরে গ্রহটি কোথায় আছে, ট্রানজিটে গ্রহটি কোথায় আছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।